স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH কিশলয়ের অগ্নিবাণে আজকে বিরাট বড় একটা খুলাসা হিন্দিতে বলা হয়, তথ্য ফাঁস হতে চলেছে। সিট বেল্ট বেঁধে সিট ধরে বসুন, কারণ এটা নাড়িয়ে দিতে চলেছে গোটা বিশ্বকে। তার কারণ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে যে চাঞ্চল্য শুরু হয়েছে পাকিস্তানে এবং পাকিস্তানের পশ্চিম দিকে, সেই সমস্ত কিছু শুনলে পরে চমকে উঠবেন। প্রথমে তাদের বক্তব্য শোনানোর আগে প্রথমে আমি মনে করাবো, কি মনে করাবো? দুটো ছবি। পাকিস্তানের দুটো সবচেয়ে বড় বিমান ঘাঁটি, নূর খান বিমান ঘাঁটি এবং রহিম ইয়ার খান বিমান ঘাঁটি। প্রথমে নূর খান বিমান ঘাঁটির ছবিটা আবারও মনে করাচ্ছি। অপারেশন সিঁদুরের সময়, অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনা গিয়ে একদম প্রিসাইজলি স্ট্রাইক করেছিল পাকিস্তানের নূর খান এয়ার বেস বা বিমান ঘাঁটিতে। সেই স্ট্রাইক যখন হয়েছিল, মিসাইল গিয়ে যখন পড়েছিল বিমান ঘাঁটির ওপর, পাকিস্তান কেঁপে গিয়েছিল। পাকিস্তানের কয়েকশো কিলোমিটার ভিতরে গিয়ে তাদের বিমান ঘাঁটি, অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটি ভেঙে দেবে ভারত, ধ্বংস করে দেবে ভারত, এটা তাদের স্বপ্নেও তারা ভাবতে পারেনি। তারা ভেবেছিল বর্ডারের কাছে হয়তো প্রত্যাঘাত আসবে, পাকিস্তানের ভিতর ঢুকে রাওয়ালপিন্ডির মতো শহরে নূর খান বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করে দেবে ভারত, এটা তারা ভাবতেও পারে। মনে করানোর জন্য দর্শকদের, আমার প্রিয় দর্শকদের আজকে দেখাচ্ছি, কারণ এই ভিজুয়ালগুলো, এই ছবিগুলো আজকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতবাসী হিসেবে গর্বিত হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নূর খান এয়ারবেস গুঁড়িয়ে দিয়েছিল ভারত। পরের ছবিটা এরপর দেখাবো। দুটো এয়ারবেসের ওপর হামলা চালিয়েছিল, অ্যাকচুয়ালি 11টা এয়ারবেসের ওপর হামলা চালিয়েছিল ভারত, 11টা সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারত, কিন্তু দুটো এয়ারবেস অত্যন্ত জরুরি ছিল পাকিস্তানের স্ট্র্যাটেজির জন্য, পাকিস্তানের নিজেদের সামরিক এবং বায়ুসেনার শক্তি প্রদর্শনের জন্য। নূর খান বিমান ঘাঁটি আর কি রহিম ইয়ার খান বিমান ঘাঁটি। রহিম ইয়ার খান বিমান ঘাঁটিতে ভারত এমন প্রত্যাঘাত চালায় যে বিমান ঘাঁটির যে শেল্টারগুলোর নিচে ওদের F-35 বিমানগুলো রাখা থাকতো, যা ওরা আমেরিকা থেকে কিনেছিল, সেই বিমান ঘাঁটিগুলো ধ্বংস হয় এবং F-35 বেশ কয়েকটি বিমান আঘাতপ্রাপ্ত হয়, সেগুলো আর চালানোর মতো অবস্থায় নেই বলে খবর এসেছিল। ছবি প্রকাশ করেছিল ভারতীয় সেনাবাহিনী ডিজিএমওর তরফ থেকে, ডিজিওর তরফ থেকে সেই ছবি দেখা গিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে ওদের রানওয়ে, যেখান দিয়ে ওদের যুদ্ধ বিমান উঠবে, সেই জায়গাটাকেই ধ্বংস করে দিয়েছিল ভারত প্রত্যাঘাত করে। সেই রানওয়ের ছবি দেখুন, বিমান ঘাঁটির ছবি দেখুন, স্পষ্ট হয়ে যাচ্ছে কিভাবে ভারত প্রত্যাঘাত করেছিল এবং প্রত্যাঘাতের পর এক প্রকার কেঁপে উঠেছিল পাকিস্তান। কিন্তু আজকে এই এয়ারবেসের মধ্যে থাকা যে ধ্বংসলীলা চলেছে, সেই ধ্বংসের ছবি কেন দেখাচ্ছি, ভারতের প্রত্যাঘাতের ছবি কেন দেখাচ্ছি? কারণ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইন্টারভিউতে আজকে গোটা বিশ্বের সামনে স্বীকার করে নিয়েছেন যে যেভাবে ভারত নূর ইয়ার খান এবং রহিম ইয়ার খানের ওপর হামলা করেছিল বা প্রত্যাঘাত করেছিল, পাকিস্তানের তরফ থেকে দ্রুত যোগাযোগ করা হয় সৌদি আরব এবং অন্যান্য দেশের সঙ্গে, বলা হয় দয়া করে ভারতকে বোঝান, ওদেরকে থামান, আমরা আর গ্রহণ করতে পারছি না এই প্রত্যাঘাত। ইশাক দারের বক্তব্য শুনুন। प्राइम मिनिस्टर ने ऑथराइज किया आर्म फोर्सेस को, डिटेल तय हो गई कि हमने क्या रोल आउट करना है, और वो हमने 4 बजे के बाद शुरू किया। ये उनकी फिर एक बदकिस्मती मैं कहूँगा इंडिया की कि उन्होंने 2:30 बजे फिर वही हरकत कर दी कि जी नूर खान एयरबेस पे, शोरकोट एयरबेस पे, 2 एयरपोर्ट्स पे उन्होंने फिर अटैक किए उसी रात को, 6 और 7 की दरमियानी रात को उन्होंने जो कोशिश की। तो उसके बाद बाय द वे उसके बाद विदिन 45 मिनट्स मुझे सऊदी प्रिंस फैसल साहब का फ़ोन आया। उन्होंने मुझे वही बात की कि ब्रदर आई जस्ट अंडरस्टूड कि जी आपकी बात हुई है रूबियो से, और अपना एम आई ऑथोराइज टू टॉक टू जय
Jaishankar also and convey, you are ready if they stop? I say, yes, brother, you can. और उन्होंने मुझे वापस फ़ोन भी किया, प्रिंस फैसल ने को 20-25 में फ़ोन किया कि मैंने जयशंकर साहब को ये कह दिया है। तो बात यह है कि अगर ये उन्होंने अपना किरदार अदा किया है और वो क्रेडिट लेते हैं, 13 दफ़ा ले लें, 130 दफ़ा ले लें, हमें उसको वेलकम करना चाहिए। দয়া করে এস জয়শঙ্করকে বলুন পাকিস্তান প্রস্তুত যুদ্ধবিরতি সংঘর্ষ বিরতির জন্য। পাকিস্তান আর পারছে না এই ভয়ঙ্কর প্রত্যাঘাত গ্রহণ করতে, পাকিস্তানের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, এই কথা বলছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার। আর এদের দালালগুলো, যে দালালগুলো কেউ কেউ অনেকে বাংলাদেশে বসে আছে, আবার কেউ কেউ পাকিস্তানে তো রয়েছেই, আবার কেউ কেউ ভারতের ভেতরেও বসে আছে, তারা প্রশ্ন তোলে যে ভারত কি কতটা এফেক্টিভভাবে হামলা চালাতে পেরেছিল, প্রত্যাঘাত করতে পেরেছিল। আরে স্যার, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী নিজে বলছেন যে আমাদের বিমান ঘাঁটিতে হামলা চালানোর পর, প্রত্যাঘাতের পর আমরা হাতে পায়ে ধরি সৌদি আরব এবং অন্যান্য দেশের, বলি যে এস জয়শঙ্করকে বলুন আর নয়, আমরা আর পারছি না। এই দালাল যারা বাংলাদেশ, পাকিস্তান তথা ভারতের ভেতরেও কেউ কেউ বসে আছে, তাদের জন্য এই বক্তব্য এবার কি তাদের মুখটা বন্ধ করবে, না এখনো নির্লজ্জ দালালি করবে, সেই প্রশ্ন আজকে ডিবেটে করব। তবে তার আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলেছিলেন, কিভাবে পাকিস্তানের ভেতর ঢুকে মেরেছিল ভারত, প্রত্যাঘাত করেছিল, সেই বক্তব্য শুনে যাব হাই ভোল্টেজ ডিবেটে। শুনুন। पहले घर में घुसकर किया था वार, पहले घर में घुसकर किया था वार, अब सीधा सीने पर किया प्रहार है। প্রধানমন্ত্রীর বক্তব্য যখন শোনাচ্ছিলাম, একটা অত্যন্ত বড় ব্রেকিং নিউজ উঠে আসছে কিশলয়ের অগ্নিবাণে। রহিম ইয়ার খান বিমান ঘাঁটি জানিয়ে কথা বলছিলাম, সেই বিমান ঘাঁটিতে এখনো পর্যন্ত কোনো বিমান উড়ছে না, চালু করা গেল না রহিম ইয়ার খান এয়ারবেস, এখনো পঙ্গু অবস্থায় রয়েছে রহিম ইয়ার খান এয়ারবেস। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর কিশলয়ের অগ্নিবাণে বিমান ঘাঁটি বন্ধ ছিল, এখনো বন্ধ রয়েছে এবং সেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 4 জুলাই পর্যন্ত। সময়সীমা বৃদ্ধি করা হয়েছে নূর খান বিমান ঘাঁটির। এর আগে বলা হয়েছিল যে নূর খান বিমান ঘাঁটি খুলে দেওয়া হবে আর কিছুদিনের মধ্যে, সেই সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হলো। এত ভয়ঙ্কর প্রত্যাঘাত হয়েছে ভারতের তরফে যে বিমান ঘাঁটি এখনও শুরু করা যাচ্ছে না, রানওয়ে রিপেয়ার করা যায়নি, বিমানের শেল্টার রিপেয়ার করা যায়নি, এবং সেই কারণেই কি আসিম মুনির ভিক্ষা চাইতে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে কিনা প্রশ্ন রাখবো আমি ডিবেটে। তবে এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণে অত্যন্ত বড় ব্রেকিং, এখনো পর্যন্ত নূর খান এয়ারবেস সারাই করতে পারেনি পাকিস্তান, এখনো বন্ধ রয়েছে। আজকে বা কালকের মধ্যে খুলে যাওয়ার কথা ছিল এই বিমান ঘাঁটি, কিন্তু তারা সেই সময় বাড়িয়ে দিয়েছে, 4 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 4 জুলাইতে গিয়ে এই বিমান ঘাঁটি আবারও অপারেশনাল হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ একদিকে ইশাক দারের বক্তব্য আর একদিকে এই ব্রেকিং নিউজ, বুঝতে পারছেন তো অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের অবস্থা কি করেছিল ভারত, বুঝতে পারছেন তো? অর্থাৎ পাকিস্তানের শিরদাঁড়া ভেঙে দিয়েছিল ভারত। এর পাশাপাশি যুদ্ধ চলছে ইসরায়েল ইরানে, সেই নিয়েও ব্রেকিং নিউজ পরপর আসছে। তবে ডিবেটে ঢোকার আগে আমার কাছে এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণে আজকের প্রশ্ন, আজকের অগ্নিবাণ, যেখান থেকে আমি আজকে ডিবেটে যাব, হাই ভোল্টেজ ডিবেট। ভিক্ষা চাইতে আমেরিকায় পাক সেনাপ্রধান, আমরা জানি যে কিভাবে পাক সেনাপ্রধান কোথায় গিয়েছেন, আমেরিকা গিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাকে অপমানও সইতে হয়েছে, হোটেলের বাইরে তাকে অপমান করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে। যদিও তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন, কেন করছেন, কেন পাক সেনাপ্রধান অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পায়ে ধরতে গেলেন? একদিকে ইসরায়েল ইরান যুদ্ধ, অন্যদিকে পাক সেনাপ্রধানের ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়া, অর্থাৎ নিজেদের দেশের এই সামরিক ঘাঁটিগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার পরে পাক সেনাপ্রধানের কাছে কি আর কোনো উপায় ছিল না? এর পরিপ্রেক্ষিতে ডিবেটে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শোনাবো। কেন শোনাচ্ছি বক্তব্যের পর বলছি, শুনুন।
मैं पाकिस्तान के बच्चों को कहना चाहता हूं, ये आपके हुक्मनारा, ये आपकी सेना आतंकवाद के साए में पल रही है। पाकिस्तान को आतंक की बीमारी से मुक्त करने के लिए पाकिस्तान के अवाम को आगे आना होगा। सुख चैन की जिंदगी जियो, रोटी खाओ, वरना मेरी गोली तो है ही। শান্তির রুটি খেতে পারো, একটা অপশন রয়েছে, একটা চান্স রয়েছে, আরেকটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে গুলি। ভারতের গুলি চলবে যদি ভারতের ওপর আক্রমণ হয়, প্রধানমন্ত্রী বলেই দিয়েছিলেন। আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে এবার বলার চেষ্টা করছেন যে ভারতের গুলি খেয়ে খেয়ে আমাদের অবস্থা খারাপ, আর পারছি না, এবার আপনি কিছু টাকা পয়সা দিন, রিপেয়ারগুলো করি। কেন তিনি গিয়েছেন এবং তার সঙ্গে ইসরায়েল ইরানের যুদ্ধের কি সম্পর্ক, আজকে প্রশ্ন করব হাই ভোল্টেজ ডিবেটে। আমার সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, জিষ্ণু বাসু রয়েছেন গবেষক, আমার সঙ্গে রয়েছেন কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব, প্রাক্তন সেনা কর্তা, আমার সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক, এবং বাংলাদেশ থেকে আমার সঙ্গে থাকছেন আম জনতার দল থেকে আরিফ বিল্লাহ। আমি প্রথমে যাব কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তবের কাছে। কর্নেল স্যার, আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে আসিম মুনির তিনি চলে গেলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ইরান ইসরায়েল যুদ্ধের আবহে। সেই সময় দাঁড়িয়ে পাকিস্তানের ইশাক দার, পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার, তিনি বলছেন যে তিনি স্বীকার করে নিচ্ছেন, আমরা ভারতকে অনুরোধ করেছিলাম, আমরা সৌদি আরবকে বলেছিলাম আমাদের এয়ার ঘাঁটিতে হামলা হওয়ার পর, এয়ারবেসে হামলা হওয়ার পর, যে দয়া করে ওদের থামতে বলুন, এবং এখনো পর্যন্ত এই এয়ারবেসগুলো শুরু করা পর্যন্ত যায়নি। এই আসিম মুনিরের আমেরিকায় যাওয়াটা কি ভিক্ষা চাইতে, এগুলো রিপেয়ার করার জন্য টাকা চাই তাই জন্য গেছে সে? বলুন স্যার। सच्चाई छुप नहीं सकती बनावट के असूलों से, खुशबू आ नहीं सकती कागज के फूलों से। এইটা আমি বলিনি, এটা আমাদের হিন্দি গান আছে, হিন্দি সিনেমা গান। কতদিন মিথ্যা বলবে? আজকে যে সাথ আছে এটা বিশ্বের সামনে চলে এসছে কি কারা করেছিল এটা, আমাদের সাসপেনশন অফ অপারেশন, এটা পাকিস্তান। আর ওই পাকিস্তান আর্মি চিফ এই ফিল্ড মার্শাল আসিম মুনির, মোল্লা মুনির, তার কথা পরেই ওখানকার ডিজিএমও আমাদের ডিজিএমও সঙ্গে 10 তারিখে কথা বললেন, যখন ওদের ফ্রন্ট লাইনের 10টা আপনার এয়ারপোর্ট খান হয়ে গেছিল। যে দেশ আইএমএফ লোন, এডিবি লোনের উপর লোন নিয়ে ওদের কাছে পয়সা কোথায় আছে নিজের রিপেয়ার করার জন্য, তাই জন্য এই মোল্লা মুনির ওখানে গেছিলেন। এই স্টেটমেন্ট যেটা বেরোচ্ছে পাকিস্তান থেকে, আজকে আমাদের ভারতের মধ্যে অনেক লেখার মুখ শান্ত করে দিল, চুপ করে দিল। আজ ওদের কাছে কথা বলার নেই। আজকে গত 40 দিন ধরে আমরা শুনছিলাম ওখানকার আমেরিকান প্রেসিডেন্ট 13 বার বলেছেন আমি এইটা করালাম। আজকে তাহলে পাকিস্তানের যে ডেপুটি প্রাইম মিনিস্টার, উনি কি মিথ্যা বলছেন? না, উনি সৎ বলছেন, বাকি সব মিথ্যা। खुशबू आ नहीं सकती कागज के फूलों से, सच्चाई छुप नहीं सकती बनावट के असूलों से। आज के সত্তা যেটা বেরোলো, এই সৎ আছে আমাদের ভারতের যে সেনা, যার শৌর্য যেটা আছে ওটা দেখিয়ে দিল, যখন ওরা ফ্রন্ট লাইন 10টা এয়ারফিল্ডকে খান করলো। আজকে ওদের ডেপুটি প্রাইম মিনিস্টার বললেন, আমরা বলেছি। হঠাৎ মেনে নিচ্ছে কেন? হঠাৎ কি হলো? হঠাৎ বলছে যে হ্যাঁ হ্যাঁ আমরাই বলেছিলাম, হঠাৎ করে পাকিস্তানের বলবদল, এর কি কোনো কারণ আছে ইরান ইসরায়েল যুদ্ধের মাঝে? অ্যাবসলিউটলি। একদিকে আছে ধর্মযুদ্ধ, একদিকে আছে মাদার অফ অল দ্য বম। একদিকে ইরানের আলী খোমেনি বলছেন আমি যাচ্ছি জঙ্গে খাইবারে যাচ্ছি আমি। বডি জঙ্গে খাইবার, উনি বলছেন এটা ধর্মযুদ্ধ, এখানে সবাইকে আসতে হবে। অন্যদিকে ওদিকে আছে 30,000 পাউন্ডস একটা বোমা, যেটা মাদার অফ অল দ্য বম। ওটা কবে আমেরিকা ইরানের উপরে ছাড়বে? আর তার জন্য আমেরিকা চাইছে এই পাকিস্তানকে নিজের কাছে নিয়ে আসতে। তাই জন্য ওখানে মোল্লা মানি বিক্রি হয়ে গেলেন। আপনি ইতিহাস উঠিয়ে দেখুন, পাকিস্তান আর্মি যতগুলো সেনাধ্যক্ষ আছে সবাই বিক্রি। আপনি বলুন ওরা বিক্রি করলো কিনা? 2011-তে যখন অ্যাবাটাবাদে ওসামা বিন লাদেন ধরা পড়লো, বিলিয়নস অফ টাকা নিয়ে কেয়ানি কোথায় আছেন? ওর রাহিল শরীফ কোথায় আছে? ওর বাজওয়া কোথায় আছে? ইনিও কোথায় থাকবেন? ইনি তো অপারেশন সিন্দুরের টাইমে নিজের ওয়াইফ, নিজের বাচ্চাকে ইংল্যান্ড পাঠিয়ে দিয়েছিলেন। ইনিও শীঘ্রই আমেরিকা না হলে ইংল্যান্ডে চলে যাবেন। আজকে এই ইসলামিক যেটা কথা বলা হচ্ছে ওটা
ভঙ্গ হয়ে গেছে, তাই জন্যে আজকে ওদের পলিটিক্যাল পার্টি যেটা ফল্ট লাইন আমরা বলি ঠিক তারা ডেভেলপ হয়েছে, বাধ্য হচ্ছে স্বীকার করতে। আমি বাকি বক্তাদের কাছে যাওয়ার আগে ইরান ইসরায়েলের যুদ্ধ চরমে পৌঁছচ্ছে, আমার দ্রুত একটা ব্রেকিং নিউজ দিতে হবে ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে, এবং আমি তারপরেই যাব পরের বক্তা, আমি ফিরবো সেম টপিকে যে টপিক নিয়ে আলোচনা হচ্ছে এই মুহূর্তে। ব্রেকিং, ইরানে নতুন করে তাণ্ডব লীলা চালানো ইসরায়েলি বায়ুসেনা, পারমাণবিক পরিকাঠামোয় লাগাতার বোমা বর্ষণ করছে ইসরায়েল। এই মুহূর্তে যখন আমরা কথা বলছি সেই বোমা বর্ষণ চলছে, 50টি ইসরায়েলি যুদ্ধ বিমান বোমা বর্ষণ করছে ইরানের বিভিন্ন পরমাণু পরিকাঠামোতে। ইরানের শিল্পাঞ্চলেও হামলা চালাচ্ছে ইসরায়েল। ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল, সেই ভিডিও দেখুন কিভাবে কোন জায়গায় ম্যাপের মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হচ্ছে কোন জায়গায় কিভাবে পয়েন্ট আউট করে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরানের এই পরিকাঠামোগুলো, যে পরিকাঠামোগুলো ছবি প্রকাশ করেছে ইসরায়েল, এবং গ্রাফিক্যাল ম্যাপের মাধ্যমে ইসরায়েল দেখাচ্ছে কিভাবে ইসরায়েলের তরফ থেকে হামলা চালানো হচ্ছে, এবং ইরানের একদম পরমাণু বেস, পরমাণু চুল্লি এবং অস্ত্র ভান্ডার, এই সমস্ত জায়গায় একদম স্পেসিফিকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এবং এই মুহূর্তে ইরান অলমোস্ট, ইরানের যত অস্ত্র ভান্ডার তার প্রত্যেকটির ওপর হামলা চলছে। আমি ফিরবো আলোচনায়, আমি কেয়াদির কাছে যাব। কেয়া ম্যাডাম, আমার প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাইট শোনালাম, উনি বলছেন ঘরে ঢুকে মেরেছি। আমরা জানি আমাদের ডিজিএমও বলেছিলেন যে পাকিস্তানের ডিজিএমও কল করেছিল। আজকে এই বক্তব্যের পর কিছু দালাল, এই দালালরা পাকিস্তানে তো আছেই, কিছু বাংলাদেশে আছে আর কিছু এই ভারতেও আছে আবার, তারা প্রশ্ন করেছিল যে না তো কোথায় প্রমাণ, কি প্রমাণ? আরে স্যার, আপনাদের ডেপুটি প্রাইম মিনিস্টার বলছে যে আমাদের নূর খান এয়ারবেসে হামলা হওয়ার পর আমরা সৌদি আরবকে ফোন করে বলি যে দয়া করে এস জয়শঙ্করকে বলুন যে এই হামলাটা থামাতে, এটা আর নেওয়া যাচ্ছে না। বলুন কেয়া ম্যাডাম। সবার আগে আমরা অবশ্যই আন্তর্জাতিক বিষয় নিয়ে তো আলোচনা করবই, ইসরায়েল ইরান নিয়ে আলোচনা করব, ভারত পাকিস্তান বাংলাদেশ এদের নিয়ে আলোচনা করব, কিন্তু সবার আগে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আজ পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে। পশ্চিমবঙ্গ আজকে আমরা পেয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বদান্যতায়, তাই আমরা আজকে রিপাবলিকে স্টুডিওতে বসে আলোচনা করতে পারছি। দেখুন, এবার চলে আসি মূল আলোচনায়। দেখুন, কোথায় চাঁদ আর কোথায় চাঁদমালা, আপনি কার সঙ্গে কার তুলনা করছেন? ভারতের মতন একটা বিশাল দেশ, পরমাণু শক্তিশালী দেশ, আমাদের যা জিডিপি বা আমাদের এক একটা রাজ্যের যা মানে মাসিক জিডিপি, পাকিস্তানের সেটা সারা বছরও সেই জিডিপি ধারে কাছে আসতে পারে না। আপনি কিসের সঙ্গে কিসের তুলনা করছেন? বাবা কিন্তু বাবাই হয়। যখন ছেলে এরকম বাঁদরামো করে তখন ঠিক যে কখনো ধমকে কখনো চমকে যেভাবে তাদের টাইট দেওয়া দরকার সেভাবেই দেওয়া হয়। আচ্ছা, আমরা আলোচনা করছি পাকিস্তান কি বলেছে, বাংলাদেশ কি বলেছে। আগে আমরা বলবো আমাদের দেশের শত্রুগুলোর কথা। আমাদের এই রাজ্যে যারা তাদের মুখপাত্র, তৃণমূলের যিনি সাংসদ, তিনি বিদেশে গিয়ে বলে এসেছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো তৃতীয় শক্তি কাজ করেনি। অপারেশন সিঁদুর নিয়ে তিনি বলেছেন, এবং শুধু তাই নয়, কংগ্রেসের যারা গেছিলেন, শশী থারুর থেকে শুরু করে মনীষ তিওয়ারি থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব, তারা গিয়ে বলে এসেছেন যে কিভাবে ভারতীয় সেনাবাহিনী কি অসাধারণ একটা অপারেশন করে নিয়ে এসছেন, আমাদের সেই 22 তারিখের বদলা নিয়েছেন তারা। এখানে আমরা দেখছি শুধুমাত্র মানে সংকীর্ণ রাজনীতির কারণে তারা সন্দেহ প্রকাশ করেছে। আপনার মনে আছে উড়িতে তাদের পছন্দ হয়নি সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছিলেন, এবং এখন অবশেষে অপারেশন সিঁদুর নিয়ে এরা বক্রোক্তি করছে। তার কারণ এদের ঠিকই বাধা আছে পাকিস্তানে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা প্রশংসিত হয় পাকিস্তানের টেলিভিশনে, পাকিস্তানের সংসদে। ভাবতে পারছেন আমরা কোথায় বাস করছি? আর পরিশেষে এখানে বাংলাদেশের যিনি রয়েছেন, যিনি নাকি বলেছিলেন, সেই একটা বিশাল তিনি একটা তত্ত্ব খাড়া করেছিলেন না, যে এইখান থেকে নাকি অনুপ্রবেশকারীরা, আপনার সাথে এসেছিলাম, অনুপ্রবেশকারীরা কি ভারত থেকে বাংলাদেশে যায়। আমি সেই এরকম অসাধারণ একজন তত্ত্ব তিনি দিয়েছিলেন। তার উদ্দেশ্যে বলতে চাই, পাকিস্তানকে দেখে শুধরে যান, কারণ এটা নরেন্দ্র মোদীর ভারত। এই ভারতীয় সেনা যেভাবে নরেন্দ্র মোদী নেতৃত্বে যারা যেভাবে পরাস্ত করেছে পাকিস্তানকে, বদলা নিয়েছে, আমাদের দেশের মায়ের সিঁদুরের বদলা নিয়েছে, আপনারা শিখে যান।
সামলে যান, ওখানকার হিন্দুদের রক্ষা করুন, তা না হলে কিন্তু আপনাদের কপালে ইঁদুর ছাড়া আর কিছু আমি দেখতে পাচ্ছি না। আর পরিশেষে একটা লাইন বলতে চাই, ওই একজন বলেছিলেন না পাকিস্তানে, কौन रात के अंधेरे में आता है, আমি তাকে উত্তর দিচ্ছি, শের রাত के अंधेरे में आता है, शेर शिकार करता है रात के अंधेरे में। না, আরিফ বিল্লাহ কিছু একটা বলছেন, আমি যাব আরিফ বিল্লাহর কাছে। আরিফ বিল্লাহর কাছে যাওয়ার আগে আরিফ বিল্লাহর কাছে যাওয়ার আগে আমার কাছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে। আমি প্রত্যেকের কাছে আলোচনা যাওয়ার আগে আমি ব্রেকিং গুলো নিচ্ছি, তার কারণ আমার দর্শকদের আপডেটেড রাখতে হবে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি কি চলছে ইসরায়েল এবং ইরানে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ইসরায়েলের বীরসেবায় ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। ব্রেকিং নিউজ, কিশলয়ের অগ্নিবাণে ইসরায়েলের বীরসাবায় ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। বীরসাবায় ব্যালিস্টিক মিসাইল হামলা, ইরানের মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত বীরসেবার বিস্তীর্ণ এলাকা, আগুনে পুড়ে গিয়েছে একাধিক বহুতল গাড়ি, বীরসেবায় আহত 5 জন। প্রশ্ন উঠছে, ইসরায়েল যেখানে পরমাণু পরিকাঠামো, সামরিক পরিকাঠামোয় আক্রমণ চালাচ্ছে, সেখানে কেন সাধারণ মানুষের ওপর বা হসপিটাল, স্কুলে কিংবা এমনি সাধারণ বিল্ডিং যেখানে মানুষ থাকেন সেখানে কেন ইরান হামলা চালাচ্ছে, সেই প্রশ্নও থাকছে আন্তর্জাতিক মহলে। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, কিশলয়ের অগ্নিবাণে সেই ছবি দেখাচ্ছি কিভাবে বীরসেবার একটি অ্যাপার্টমেন্টে, একটি বিল্ডিংয়ে হামলা চালিয়েছে ইরান এবং গোটা বিল্ডিংয়ের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত বীরসেবার বিস্তীর্ণ এলাকা, আগুনে পুড়ে গেছে একাধিক বহুতল গাড়ি এবং বীরসেবায় আহত হয়েছেন 5 জন। এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই। ফিরবো আলোচনায়। আমি যাব নীলাদ্রি বাবুর কাছে, তারপর আমি আরিফ বিল্লাহর কাছে যাবো, জিষ্ণু দা রয়েছেন তার কাছে যাব। নীলাদ্রি বাবু, আমার প্রশ্ন হচ্ছে, আজকে যে বক্তব্য উঠে এলো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর কথায় এবং যে ব্রেকিং নিউজ উঠে এলো, এতে স্পষ্ট হয়ে গেল যে পাকিস্তান ভারতের পায়ে ধরেছিল। পাকিস্তান ভারতের পায়ে ধরতে বাধ্য হয়েছিল, তার অর্থ হচ্ছে পাকিস্তান তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, না তাদের কাছে অস্ত্র ছিল না ক্ষমতা ছিল। তাহলে এত বড় বড় বুলি একদিকে পাকিস্তান থেকে তো আসেই, কিছু বাংলাদেশ থেকেও আসে, আবার এই দেশেও কিছু লোক বসে আছে। এই বুলিগুলোর পেছনে, এই ন্যারেটিভ বা ভাষ্যর পেছনে কারণটা কি, প্রমাণটা কি করতে চাওয়া হয়, বলুন স্যার। প্রথম কথা, কিশলয়, ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন তিনি নাকি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়ে দিয়েছেন। তাকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হয় যে তিনি যদি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়ে থাকেন, তাহলে ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে পারছেন না কেন? ইসরায়েল তো আমেরিকার অনেক কাছের বন্ধু। ইসরায়েলে এরকম প্রত্যাঘাত করছে ইরান, কি রকম তেলাবিবে আক্রমণ হচ্ছে আপনারাও দেখাচ্ছেন, তাহলে উনি থামাতে পারছেন না কেন? আসল ঘটনাটা অন্য। পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হয়েছিল ভারতের আক্রমণ সহ্য করতে না পেরে। তখন ট্রাম্প পাকিস্তানকে পরামর্শ দিয়েছিলেন, আপনারা গিয়ে নরেন্দ্র মোদীর পায়ে ধরুন, নরেন্দ্র মোদী যদি রাজি হন তাহলে এই আক্রমণ থামাবেন। ট্রাম্পের ভূমিকা এইটাই। ট্রাম্প কেন পাকিস্তানকে পরামর্শ দিয়েছিলেন? ট্রাম্প কেন সেই মুহূর্তে চাইছিলেন যে এই যুদ্ধটা বন্ধ হোক, আপাতত বন্ধ হোক, পরে ভারত মারলে মারবে? তার মূল কারণ কি সদায় বুঝতে হবে, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদী রাষ্ট্র যেরকম পাকিস্তান, তারা ভারতে সন্ত্রাসবাদে মদত দেয়, ঠিক তেমনি সেন্ট্রাল এশিয়ায় সন্ত্রাসবাদী রাষ্ট্র ইরান, যারা ইসরায়েল এবং অন্যান্য দেশে সন্ত্রাসবাদে মদত দেয়। ট্রাম্প চান কাঁটা দিয়ে কাঁটা তুলতে। তিনি চান পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ চালাতে। হতে দিচ্ছেন, তিনি তো যুদ্ধটা হতে দিচ্ছেন স্যার, আমি দেখছি। কারণ তিনি পাকিস্তান বুঝুন, পাকিস্তানের মাটি থেকে যদি ইরানের ওপর আক্রমণ হয়, যদি পারমাণবিক আক্রমণ হতে পারে ভবিষ্যতে, তাহলে প্রত্যাঘাত তো পাকিস্তানের ওপর আসবে। ইরানের আক্রমণ আসবে পাকিস্তানের ওপর, ধ্বংস হবে ইরান আর পাকিস্তান। আর আমেরিকাকে ছোঁয়ার সাহস কারো থাকবে না। তাই পাকিস্তানকে দিয়ে ট্রাম্প কাঁটা দিয়ে কাঁটা তুলছেন। ঠিক এই জন্য তিনি পরামর্শ দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধানকে সেই সময়, কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী কথা কেউ শোনে না, আসিম মনিরই চালান ওখানে, তাকে পরামর্শ দিচ্ছেন ভারতের পায়ে ধরুন। এবার বর্তমান পরিস্থিতিতে কেন তিনি বলছেন, এরা স্বীকার করছেন, সেটাও বুঝুন। নরেন্দ্র মোদী ট্রাম্পের যে আমেরিকায় আসার যে আবেদন, সেটা প্রত্যাখ্যান করেছেন। ঠিক, ট্রাম্প বুঝতে পারছেন নরেন্দ্র মোদী অত্যন্ত মনক্ষুণ্ণ হয়েছেন ট্রাম্পের ব্যবহারে। ভারতের বাজারটা তার দরকার, বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি হচ্ছে ভারত। ভারত যদি ট্রেড ডিল বন্ধ করে দেয়, আমেরিকার সমূলে সর্বনাশ, আমেরিকা এমনি রিসেশনের দিকে যাচ্ছে। সেই ভারতকে তুষ্ট করতে তিনি পাকিস্তানকে বলছেন, ঠিক আছে আমি তো এটা বলছি, তুমি গিয়ে পায়ে ধরে আবার ক্ষমা চাও, তুমি বোধহয় তোমার কথাই বলেছি, ট্রাম্পের পরামর্শে তোমার পায়ে ধরেছিলাম। অর্থাৎ পাকিস্তানকে দিয়েই ক্ষতে মলম লাগাবার চেষ্টা করছেন ট্রাম্প। ট্রাম্প একজন ব্যবসায়ী,
তিনি ব্যবসা করছেন, কিন্তু এই লড়াইয়ে ইরানের পাশাপাশি পাকিস্তানও শেষ হয়ে যেতে চলছে। ভারতকে কোনো গোলাগুলি চালাতে হবে না, ইরানের আঘাতে পাকিস্তান মরবে, আর পাকিস্তান থেকে আমেরিকা আক্রমণ করবে, পারমাণবিক আক্রমণ চালাতে পারে, ইরানও ধ্বংস হবে। তাই জন্য পাকিস্তানের পরিস্থিতি ঠান্ডা হওয়াটা ট্রাম্পের জন্য জরুরি ছিল, তাই তো। এবং ভারত যে ট্রাম্পের কথা শুনবে না তিনি জানতেন, কিন্তু তার পরামর্শটা অত্যন্ত ভালো ছিল। কারণ নরেন্দ্র মোদীর পায়ে ধরলে ভারতীয় হিসেবে, ভারতীয়রা ক্ষমা করতে জানে, বারবার ভারতের ইতিহাসে দেখা গেছে বহিঃশত্রুদের, অত্যাচারী শত্রুদের ভারতরা ক্ষমা করেছে, এক্ষেত্রেও ক্ষমা করবেন তিনি জানেন। যে বক্তব্যের কথা আপনি বলছিলেন, প্রধানমন্ত্রী তাকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ওয়াশিংটনে প্লিজ একবার আসুন, এসে দেখা করে যান। কানাডা থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী বলেন আমি আসতে পারবো না, প্রত্যাখ্যান করেন সেই অনুরোধ। প্রধানমন্ত্রী কি বলেছেন এই নিয়ে একটু আগে আলোচনা চলছিল যখন, শুনবো। अभी 2 दिन पहले मैं कनाडा में G7 समिट के लिए वहां था और अमेरिका के राष्ट्रपति ट्रंप ने मुझे फोन किया। उन्होंने कहा कब कनाडा तो आए ही हैं तो वॉशिंगटन होकर के जाइए, साथ में खाना खाएंगे, बातें करेंगे। उन्होंने बड़े आग्रह से निमंत्रण दिया। मैंने अमेरिका के राष्ट्रपति को कहा कि आपका निमंत्रण के लिए धन्यवाद, मुझे तो महाप्रभु की धरती पर जाना बहुत जरूरी है और इसलिए मैंने उनके निमंत्रण को नम्रता पूर्वक मना किया और आपका प्यार, महाप्रभु की भक्ति मुझे इस धरती पर खींच करके ले आई। উড়িষ্যা থেকে প্রধানমন্ত্রী বলছেন জগন্নাথ মহাপ্রভু এবং মা ভগবতীর যে ল্যান্ড, যে জায়গা, সেই স্থানে প্রধানমন্ত্রী আসাটা প্রধানমন্ত্রীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্পের কথায় আমেরিকায়, ওনার আমন্ত্রণে আমেরিকায় যাওয়ার চেয়ে, এবং তিনি প্রত্যাখ্যান করেছেন। আমি জিষ্ণুদার কাছে যাব এবং তারপরেই আমি আরিফ বিল্লার কাছে যাব। আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা ছবি দেখাতে চাই। একদিকে পাকিস্তানের, একদিকে ভারত যেভাবে পাকিস্তানকে প্রত্যাঘাতে ছিন্ন ভিন্ন করেছিল, আর উল্টো দিকে পাকিস্তানের বালুচিস্তানের দিকে কি অবস্থা। বালুচিস্তানে আবারও জাফর এক্সপ্রেসে আবার নতুন করে বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরণের ফলে আবার নতুন করে প্রমাণিত হয়েছে যে জাফর এক্সপ্রেস হোক কিংবা বালুচিস্তানের গোটা এলাকা পাকিস্তানের হাতের বাইরে চলে যাচ্ছে। আমি জিষ্ণু বাসুর কাছে যাচ্ছি। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের দুদিকে টালমাটাল অবস্থা, এই সেই ছবি। জাফর এক্সপ্রেস নতুন করে, কদিন আগে আমরা দেখেছিলাম কিডন্যাপ হয়ে গিয়ে গোটা এটা সম্পূর্ণভাবে সেখানের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের হাতে চলে যায়, এবং এখন দেখছি আবার নতুন করে বিস্ফোরণ। পাকিস্তানের দুদিক থেকে পাকিস্তান সম্পূর্ণ পর্যদুস্ত। এই পরিস্থিতিতে পাকিস্তানে, আর খবরও উঠে এসেছিল পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পারমাণবিক ইনফ্রাস্ট্রাকচারেও আঘাত ভারত করেছিল বলে খবর উঠে এসেছিল, যদিও ভারতীয় সেনা বলেছে করিনি, কিন্তু খবর ছিল সেরকম। এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান ডোনাল্ড ট্রাম্পের পায়ে ধরতে গিয়েছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে উড়িষ্যায় জগন্নাথ মহাপ্রভুর ল্যান্ড সেখানে গিয়েছেন। কি বলবেন এই পরিস্থিতির গুরুত্ব নিয়ে? আজকে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস, এবং পশ্চিমবঙ্গে আমরা আছি বলেই ভারতবর্ষে আছি। যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা এই পশ্চিমবঙ্গকে ভারতে না রাখতে পারতেন, বাংলাদেশে নিশ্চয়ই এত খোলা মনে আলোচনা করতে পারতেন না। তাই আজকের যে সভ্যতার সংকট, সেটা আপনার চ্যানেলে আমরা আলোচনা করতে পারছি, কারণ এটা পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গ দিবস। তাই আজকের এই সভ্যতার সংকট, এটি যে কারণের জন্য আসিম মুনিকে আমেরিকায় ডেকে পাঠানো হয়েছে, তার মূল কারণ ইসলামিক বোম, তার থেকে পার্সোনাল বোমের যে ডেভেলপমেন্ট, সেটা সারা পৃথিবীর মধ্যে আমেরিকার কাছেও আছে। এবং এর যেমন টেকনোলজি চায়না দিয়েছেন, তার অর্থনৈতিকভাবে মানে রসদের সরবরাহ ইরান করেছিল। তাই পাকিস্তানের যে পারমাণবিক শক্তির কি অবস্থা, পাকিস্তান তো একটা ফেল স্টেট। যেমন ভারতবর্ষে একটা গণতন্ত্র আছে, ভারতবর্ষের যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব দলের সমাবেশ করে করা হয়েছে। তারপরে অপারেশন সিঁদুরের পরে যেমন শশী থারুরের নাম করা হলো, ওয়াসুদ্দিন ওয়েসির মতো নেতা, সকলেই ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করেছেন। তা পাকিস্তান এরকম নয়, পাকিস্তান একটা ফেল স্টেট। সেখানে সামরিক কর্তার হাতে যা
ক্ষমতা আছে বা সামরিক কর্তা ডিসিশন নেয় এবং সেই ডিসিশনটাও একটা জেহাদি ডিসিশন, কারণ মুনিমকে সারা পৃথিবীর লোক এখন জেহাদি জেনারেল বলেই বলেন। তার জন্য আমেরিকা বুঝতে চাইছে যে ওটার মূল ক্ষমতাটা কোথায় আছে, কারণ ইরানের পারমাণবিক যে কেন্দ্রগুলো সেখানেই টার্গেট করছে ইসরায়েলের সঙ্গে আমেরিকার সুরক্ষাও জড়িত আছে। তার জন্য আজকে আমেরিকা বুঝতে চাইছে যে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে পাকিস্তানের অবস্থান এবং তার প্রস্তুতিটা কোথায়। দুটো জিনিস এখানে বোঝার খুব দরকার, সেটা হচ্ছে প্রযুক্তিগতভাবে ভারতবর্ষের অবস্থান এবং পাকিস্তানকে তুলনা করাই চলে না। যখন পোখরানের বিস্ফোরণের পরে চাগাইতে বিস্ফোরণ হয়েছিল, পোখরানে সাবকিলোটন এক্সপ্লোশন হয়েছিল। সাবকিলোটন এক্সপ্লোশনের জন্য যে টেকনোলজি লাগে সেটা 40 বছরের এগোনো টেকনোলজি। আর চাগাইতে পাকিস্তানে যেটা করেছিল সেটা চীনের ইঞ্জিনিয়ার, চীনের সায়েন্টিস্টরা দাঁড়িয়ে থেকে করেছিল। তার জন্য ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের যে কথা বলা হচ্ছে সেটা বাইরে থেকে সমর্থন বাদ দিলে পাকিস্তান ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করতে পারেই না। তাই মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথা বলেছেন যে তোমরা রুটি চাও না মরতে চাও, পরিষ্কার সহজ কথা যে এটা একটা সভ্যতার সংকট। একটা ধরুন ইসরায়েলের সঙ্গে আপনি যদি ইহুদি বৈজ্ঞানিকদের নাম দেখেন, ইসরায়েলের তার প্রত্যেকটা বিষয়ে মানবতা এবং অন্যান্য বিষয়ে তার এগিয়ে থাকা দেখেন, তার সঙ্গে ইরানকে সহ যদি প্যালেস্তাইন দেখেন, ইরান দেখেন, দুটোর মধ্যে তুলনা হয় না। ঠিক ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের প্রযুক্তিগতভাবেও তুলনা হয় না। আর পাকিস্তান একটা ফেল স্টেট, সেখানে গণতন্ত্র নেই। ভারতবর্ষ একটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, এই বিষয়টা বুঝতে হবে। ঠিক, এই বিষয়টা বোঝার জন্য তো বোঝার ইচ্ছাটাও থাকা চাই স্যার। কিছু লোকের বোঝার ইচ্ছা নেই, আমি একটু পরেই উদাহরণ দেখাবো। তার আগে আমার কাছে একটা ব্রেকিং নিউজ আছে, ব্রেকিং নিউজ দিতে হবে, তারপরে আমি যাব আমার পরের বক্তার কাছে। এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, গোটা ইরানের আকাশে ইসরায়েলি বায়ুসেনার বিমান চক্কর কাটছে, নজরদারি চালাচ্ছে। আমরা এই মুহূর্তে যখন কথা বলছি ডেভেলপমেন্ট হচ্ছে পরপর। ইরানের আকাশে নজরদারি চালাচ্ছে ইসরায়েল, আকাশে নজরদারি ইসরায়েলের যুদ্ধ বিমানের। ইরানের হামলা রুখতে নজরদারি, অর্থাৎ গোটা ইরানের আকাশের দখল নিয়েছে ইসরায়েলের যুদ্ধ বিমান। এবং একদম পয়েন্ট আউট করে ইরানের যে ইনফ্রাস্ট্রাকচার, মিলিটারি সামরিক ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো, সেগুলোকে খতম করছে ইসরায়েল। সেই ছবি দেখাচ্ছি। এইভাবে এক একটা টার্গেট বেছে সেগুলিকে ধ্বংস করা হচ্ছে, সেগুলিকে ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলি বায়ুসেনা। একটু আগেই দেখিয়েছিলাম বীর সেবায় হামলা চালিয়েছে ইরান হামলা চালিয়েছে সামরিক পরিকাঠামো বাদ দিয়ে যে জায়গাগুলো আছে সেখানে, এবং ইসরায়েল হামলা চালাচ্ছে সামরিক পরিকাঠামোতে। এটা হচ্ছে তফাৎ। ইসরায়েলের হামলার ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। ইসরায়েল হামলা চালিয়েছে বেশ কিছু মিলিটারি ইকুইপমেন্ট, সামরিক সরঞ্জামে, এবং সেই সামরিক সরঞ্জামগুলো ধ্বংস হয়েছে। এবং ইরানের আকাশে নজরদারি চালাচ্ছে ইসরায়েল। এই মুহূর্তে আমরা যখন কথা বলছি বিগ ব্রেকিং কিশলয়ের অগ্নিবাণে। আমি আলোচনায় ফিরবো, আমি আরিফ বিল্লার কাছে যাব। আরিফ বিল্লা, আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আমাদের বন্ধু দেশ, আমাদের অত্যন্ত কাছের, এবং আমরা অনেক দিনের আমাদের ইতিহাস, আমি পিসিআরকে কানটা একটু বন্ধ করতে বলবো। বাংলাদেশের ইতিহাস ভারতের ইতিহাসের সঙ্গে জড়িত, কারণ ভারতের অংশই ছিলেন আপনারা। পরবর্তীকালে আপনাদের স্বাধীন হতে আমরা সাহায্য করি। আমার প্রশ্ন হচ্ছে স্যার, বাংলাদেশে বসে ভারত বিরোধী যারা কথা বলেন তাদের উত্তর হিসেবে আপনি কি আমার হয়ে এই মেসেজটা দিয়ে দেবেন যে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দার তিনি বলেছেন যে আমরাই ভারতকে অনুরোধ করেছিলাম যে দয়া করে আমাদের উপর আর আক্রমণ করবেন না, এই কাজটা কি আপনি আমার ভাই হিসেবে করে দেবেন স্যার? বলুন। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আপনাকে ভাবতে হবে বাংলাদেশ একটা স্বতন্ত্র রাষ্ট্র, যুদ্ধের মধ্য দিয়ে রক্তক্ষয়ী এক মরণ যুদ্ধকে পার করে এটা রাষ্ট্র গঠন হয়েছে। সেই ক্ষেত্রে আপনি ভারত হোক, পাকিস্তান হোক, যে কোনো রাষ্ট্র বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে হলে অবশ্যই দুটি রাষ্ট্রের স্বার্থকে মাথায় রেখে বন্ধুত্ব রাখতে হবে। সেই ক্ষেত্রে যদি বলতে চাই, ভারত হলো চরম লেভেলের সেলফিস্ট, যারা নিজেদের স্বার্থ দেখে তারা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের কিংবা যে সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে চায়
চরম লেভেলের কি বুঝতে হবে সেলফিশ বলতে চাই সেলফিশ সেলফিস্ট সেলফিশ ওকে ঠিক আছে বেশ বলুন ওনাকে শেষ করতে দিন স্যার ওকে হ্যাঁ বলুন স্যার বলে যান। জি, আমি বলছিলাম যে কথা যে ভারত যে সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করে সেই সকল রাষ্ট্রকে তারা গ্রাস করে খাওয়ার চেষ্টা করে। যেমন উদাহরণ, বিগত 52 বছরে বাংলাদেশ থেকে ভারত যে পরিমাণ সহযোগিতা পেয়েছে, বন্ধুত্বের দোহাই দিয়ে যে পরিমাণ শোষণ করেছে, সেটা পৃথিবীর ইতিহাসে খুব বিরল। ভারতের চরিত্র খুব ভয়ঙ্কর। ভারত আসলে কোনো রাষ্ট্রের বন্ধু হতে পারে না। আচ্ছা স্যার, এবার আমি একটা প্রশ্ন করতে চাই স্যার, অ্যাডিশনাল একটা প্রশ্ন করতে চাই স্যার আপনাকে। স্যার আপনাকে একটা অ্যাডিশনাল প্রশ্ন করতে চাই, আমি একটা প্রশ্ন করতে চাই। উনি বলছেন ভারত, আপনি বলছেন স্যার ভারত খুবই সেলফিস্ট। আচ্ছা এক সেকেন্ড, আমি বলতে চাই ভারত খুবই সেলফিস্ট আপনি বলছেন, কারণ ভারত আপনাদের থেকে অনেক কিছু নিয়ে নিতে চায়। ভারত আপনাদেরকে কি বলবো, কি বলে ওটাকে, সবকিছু নিয়ে নেওয়া কারুর থেকে। হ্যাঁ, ও ভারত আপনাদের থেকে অনেক কিছু পেতে চায়, গ্রাস করতে চায়। স্যার আমাকে একটা কথা বলুন, আপনি ভারত যে সেলফিস্ট অ্যাটিটিউড আপনি দেখেছেন, হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে বা বাংলাদেশে কোন জিনিসটা রয়েছে, একটা জিনিসের নাম বলুন যেটা ভারতে নেই, যেটা আমাকে আপনার থেকে নিতে হবে। একটা জিনিসের নাম বলুন যেটা বাংলাদেশ আমাদের দিতে পারে, যেটা আমাদের কাছে নেই অলরেডি, এরকম একটা জিনিসের নাম বলুন। বলুন স্যার। আনসারুল্লাহ বাংলা জিহাদি সন্ত্রাসবাদীগুলো আছে, এগুলো আছে, বলুন স্যার। বলুন ইকোনমিক একটু চুপ করতে বলেন, দিদিকে একটু চুপ করতে আচ্ছা বলেন। বলুন স্যার, আমরা বাংলাদেশের থেকে আমাদের কি পাওয়ার আছে? আগ্রহে অপেক্ষা করছি আপনার কথা শোনার জন্য। বাংলাদেশ থেকে সর্বোপরি সব সময় তারা অর্থ নিয়েছে। অর্থ দেখেন, বাংলাদেশে 27 লক্ষ ভারতীয় অবৈধ নাগরিক এখানে কাজ করছে। একই সাথে এখান থেকে তারা বাংলাদেশ থেকে অর্থ নিয়ে যাচ্ছে। ঘোড়ায় হাসবো, ঘোড়ায় হাসবো, কথা আস্তে কোন ঘোড়ায় হাসবো, ঘোড়ায় হাসবো, ঘোড়ায় হাসবো, আস্তে কোন না, আমি আরিফ বিল্লাহ কথা আস্তে কোন ঘোড়ায় হাসবো। আরিফ বিল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে আপনি বলছেন বাংলাদেশের থেকে আমরা অর্থ নিই, অর্থ নাগরিক বাংলাদেশে কেন অবৈধভাবে আসে, আপনি কি সেটা বন্ধ করতে পেরেছেন? বিজেপি মুখপাত্র যে কটা হসপিটাল আছে, সব কটা হসপিটালে, যে কটা হসপিটাল আছে বাংলাদেশে, সব কটা হসপিটালে ভারতীয়রা গেছে। না, আমার বলছি আপনি যে হাস্যরস পরিবেশন করছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই। আপনি যে ভাইয়ের মুখের উপর একটা পোস্টার এসে গেছে, ওটা একটু সরিয়ে দিন। হ্যাঁ, যে হাস্যরস পরিবেশন করছেন, পাগলের মতো কথা বলছেন। আরিফ ভাই, আরিফ ছিল যে উনি একটা দলের রিপ্রেজেন্টেটিভ, আরিফ ভাই একটা দলকে প্রেজেন্ট করছেন, ওনার দলের সম্পর্কে জানার ছিল। আরিফ একটা কথা বলুন, এই 27 লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে, এই তথ্যটা আপনি কোথায় পেয়েছেন? পাগলের সাথে টকটকে আসতে চাই না, এরা জানেই না কিভাবে কথা বলতে হয়। স্যার আপনি রেগে যাবেন না স্যার, আপনার মতন কথা বলতে জানি না, ওনাকে রাগিয়ে দেবেন না প্লিজ, সেলফিশ নই, ওনাকে রাগিয়ে দেবেন না। এই তত্ত্ব আমি জানি না। শুনুন, বাংলাদেশকে ভারত কিভাবে শোষণ করেছে আমি আপনাকে বলে দিচ্ছি। এই শব্দটা আমি খুঁজছি, শোষণ আমি বলে দিচ্ছি কিভাবে শোষণ করেছে। করোনার টিকা দিয়ে শোষণ করেছে ভারত, চাল দিয়ে শোষণ করেছে। আজকেও যে দুপুরে আপনার ওয়াইফ স্ত্রী যে ভাতটা রান্না করে দিয়েছে, খোঁজ নিয়ে দেখুন, সেই চালটাও ভারত থেকে ভিক্ষা হয়ে গেছে। ডাল, ডিম, আলু যা যা খেয়েছেন ভারত থেকে না গেলে না খেয়ে মরবেন আপনারা। শুনে নিন, এরপরেও ইউনিস সাহেব আবার এত কিছুর পরও জেনে নিন না, আপনার মালিক, আপনার হুজুর এরপরে ভারত থেকে বলেছে 10,000 টন চাল ধার দিন, ভিক্ষা দিন। আজকে যে ভাতটা খেয়েছেন সেই ভাতটা ভারতের দান। এইভাবেই ভারত শোষণ করেছে। করোনার যে টিকা পেয়েছেন সেটা ভারত থেকে গেছে। তারপরে আপনারা এত আমরা সেলফিস্ট। আমি বলছি আরিফ বিল্লাহ, আমার আজকের আলোচনার টপিকটা কি জানেন তো আরিফ বিল্লাহ? আমি এরকম ভাবে টপিক থেকে বেরিয়ে যেতে পারবো না। আমার আজকের আলোচনা আমি আপনাকে এই কারণে ডেকেছি স্যার। আরিফ বিল্লাহ এক সেকেন্ড, আরিফ বিল্লাহ ওরম কাঁপবেন না। আরিফ বিল্লাহ এক সেকেন্ড, আমার আলোচনার টপিক আজকে স্যার আমার আজকের আলোচনার টপিক হচ্ছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। স্যার ওয়েট, হোল্ড করুন স্যার, আপনি সেলফিশ বলা শিখুন আগে স্যার। এক সেকেন্ড স্যার, হোল্ড করুন স্যার।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি স্বীকার করেছেন ভারত, আমি বলছি পৃথিবীটাকে চারটা তো ভারতবর্ষ আপনার কাছে পৃথিবীটা চারটা কি জিজ্ঞেস করছি কে দি এক মিনিট আরিফ বিল্লাহ এক মিনিট অনুপ্রবেশকারীরা ভারত থেকে কে দি এক মিনিট আমার সময় খুব কম। আরিফ বিল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী স্বীকার করেছেন গোটা বিশ্বের সামনে যে পাকিস্তান কোণঠাসা হয়ে ভারতকে অনুরোধ করেছিল সৌদি আরব এবং অন্যান্য দেশের মাধ্যমে, এস জয়শঙ্করের কাছে বক্তব্য পাঠিয়েছিল, বার্তা পাঠিয়েছিল যে পাকিস্তান এই যুদ্ধবিরতি চায়, পাকিস্তান এক প্রকারের এই যুদ্ধে হেরে গিয়েছে, পিছিয়ে গিয়েছে, কোণঠাসা হয়েছে, তারা আর পারছে না, তাই তারা যুদ্ধবিরতি চায়। এই কথাটা আপনি আপনার দেশের কিছু পাকিস্তানপন্থী যারা বসে আছে, যারা ভারত বিরোধী, তাদেরকে একটু জানিয়ে দেবেন স্যার, এটা আমার প্রশ্ন ছিল। আপনি কোথায় অন্য আলোচনায় চলে যাচ্ছেন? বাংলাদেশের মানুষ আপনাদেরকে চুমু খাবে এটা মনে হয়? কি বলছেন আপনারা ইনিয়ে বিনিয়ে কি বলতে চান? দেখেছেন পাকিস্তান যেভাবে আপনাদেরকে পাল্টা প্রতিরোধ করেছে। আরে পাকিস্তানের সহ্য করতে পারেন নাই। ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে আমার কাছে একটা ব্রেকিং নিউজ আছে। বেশ বেশ আরিফ বিল্লাহ কি বলছেন আমি জানি না। পাকিস্তান পাল্টা প্রতিরোধ আমার কাছে না রহিম ইয়ার খান এয়ারবেস এখন পর্যন্ত শুরু করা যায়নি। কেন শুরু করতে পারেনি? পাকিস্তান পায়ে ধরেছে আমেরিকার, যে ভারতকে বলো থামতে। এই বাংলা ভাষাটা বোঝেন না? কি এই মুহূর্তে আমার কাছে ব্রেকিং নিউজ উঠে আসছে, ইসরায়েলের বেশ কিছু অংশে ফের বাজছে সাইরেন, ফের মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের বেশ কিছু অংশে বাজছে সাইরেন, ফের মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল লক্ষ্য করে মিসাইল হামলা চলেছে, ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান। এবং এই মুহূর্তে আবারও নতুন করে একটা মিসাইলের ওয়েভ ছুটে এসেছে ইসরায়েলের দিকে। নতুন করে আবারও ইসরায়েলের আকাশে ইরানের মিসাইল এবং সাইরেন বাজছে গোটা ইসরায়েল জুড়ে। ইসরায়েল লক্ষ্য করে মিসাইল হামলা চালাচ্ছে ইরান। একটু আগেই আমরা দেখেছিলাম ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের আকাশে চক্কর কাটছে, কিন্তু পাল্টা ইরানও বেশ কিছু মিসাইল ছুড়ে দিয়েছে এবং সেই মিসাইল ইসরায়েলের বেশ কিছু জায়গায় গিয়ে পড়ার আগেই আয়রন ডোম অ্যাক্টিভেট করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইরানের বেশ কিছু মিসাইল এসে ইসরায়েলের কিছু জায়গায় আঘাত করেছে বলেও শোনা যাচ্ছে। এই মুহূর্তে অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যেটা তিনি বললেন, আমার প্রত্যেক অতিথি যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাবো। প্রধানমন্ত্রী জানালেন যে মহাপ্রভু জগন্নাথের ভূমিতে আসা, সেই জগন্মাতার ভূমিতে আসা, ভগবতী দেবীর ভূমিতে আসা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ডোনাল্ড ট্রাম্পের এই হঠাৎ করে আমন্ত্রণে আমি যাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ আমার জগন্নাথ মহাপ্রভুর কাছে আসা। প্রধানমন্ত্রী কি বার্তা দিলেন? প্রধানমন্ত্রী ট্রাম্পকে বুঝিয়ে দিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে নিজেকে অতি গুরুত্বপূর্ণ ভেবে ফেলছে, সেই ভাবাটা এবার বন্ধ করতে হবে। আজকের নতুন বিশ্বগুরু ভারত প্রমাণ করেছিল অপারেশন সিঁদুরের সময়, আজও সেই এয়ারবেস সারাই করতে পারেনি পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান ডোনাল্ড ট্রাম্পের পায়ে ধরেছে, আর সেই সময় ডোনাল্ড ট্রাম্প যখন প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন প্লিজ একবার এসে দেখা করে যান, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এখন আমার সময় নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, এই সমস্ত ডেভেলপমেন্টের দিকে নজর থাকবে। আজকে এই পর্যন্তই, অনেক ধন্যবাদ। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।